আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং সাবজেক্ট বিবিএ বিবিএস সেকেন্ড ইয়ারের চ্যাপ্টার অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ ব্যাট থেকে 1 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষায় 20 মার্কস থাকার সম্ভাবনা, কারণ প্রতি বছর এই চ্যাপ্টার থেকে 2টা ফরম্যাটের আলাদা করে 10 মার্কসের 2টা ম্যাথ থাকে। একটা ফরম্যাট হলো এরকম, মানে এই ধরনের একটা ম্যাথ থাকে তোমাদের পরীক্ষায়, আরেকটা হচ্ছে এই রকম এই ফরম্যাটের আরও একটা ম্যাথ তোমাদের পরীক্ষায় থাকে। সকল শিক্ষার্থীরা একেবারে সহজে বুঝতে পারবেন, আমি বুঝিয়ে দিব। শর্ত একটা, ধারাবাহিক ক্লাসগুলো দেখবেন, 1 সেকেন্ডও টানা যাবে না। এই 2টা নিয়মের অঙ্কের সমাধান ভালোভাবে করার জন্য বেসিকটা খুব ভালো করে বুঝতে হবে। আমি তোমাদের ধীরে ধীরে আলোচনা করে এখনই বুঝিয়ে দিচ্ছি, তাহলে ধৈর্য ধরে তোমরা ক্লাসটা দেখো। তো এখানে চ্যাপ্টারের নামটা কি? চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ ব্যাট। ব্যাটের হিসাব। ব্যাট কি? ব্যাটের পুনরূপ হচ্ছে ভ্যালু এডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর। আরও একটা সাবজেক্ট তোমাদের আছে ট্যাক্সেশন ইন বাংলাদেশ, বাংলাদেশের কর বিধি। বাংলাদেশের কর বিধি সাবজেক্টের ম্যাথ যারা সমাধান করেছ তারা কর কি ভালো করে জানো। যারা আয় করে, যেমন ধরো ব্যবসা থেকে আয় করে, কেউ চাকরি থেকে আয় করে, কেউ কৃষিখাত থেকে আয় করে, তারপর কেউ বাসা ভাড়া দিয়ে আয় করে, আয়ের টাকা থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা যখন কর সীমার উপরে ইনকামটা হবে, সরকারকে কর দেওয়াটা বাধ্যতামূলক। এটা হচ্ছে প্রত্যক্ষ কর। আর এখানে যেটা ব্যাট, ভ্যালু এডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর হচ্ছে এটা মূলত যে কোনো প্রোডাক্টের সাথে যুক্ত থাকে। যে কোনো প্রোডাক্ট ক্রয় বিক্রয়ের সাথে অতিরিক্ত কিছু কর যুক্ত থাকে, যেই করের টাকাটা সরকারকে দিতে হবে এবং দিতে বাধ্য। আর ভ্যালু এডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর, এই জাতীয় হিসাব রাখা হয় যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। যে ব্যবসা প্রতিষ্ঠান মূল্য সংযোজন কর এটার অনুমোদন পেয়ে থাকে সেটার জন্য। আচ্ছা, প্রথম যে ফরম্যাট, এটা হচ্ছে প্রথমে জাবেদা দাখিলা নির্ণয় করতে হয় বা জাবেদা দাখিলায় রূপান্তর করতে হয়, তারপর আলাদা করে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট এই জাতীয় হিসাবগুলো বাইর করার প্রয়োজন পড়তে পারে, প্রশ্ন করা হবে। এখন তোমাদের যে এখনই বুঝতে হবে এমন কোনো কথা নেই, আমি আগে তোমাদের আলোচনা করে বোঝাই, সব কিছু দেখাই, তারপর যখন অঙ্কের মধ্যে প্রয়োগ করে বোঝাবো এক এক করে। মাত্র প্রথম 2-3টা ক্লাস শেষ করলেই তোমরা বুঝতে পারবে যে কতটা সহজে এগুলো আয়ত্ত করা যায়। তার আগ পর্যন্ত ধারাবাহিক যতগুলো ক্লাস নিব আমি এই চ্যাপ্টারের, সবগুলা ক্লাস দেখতে থাকো। আচ্ছা, তাহলে দেখো, পণ্য ক্রয় বিক্রয়ের জন্য যদি পণ্য ক্রয় থাকে, পারচেজ গুডস ফর ক্যাশ অথবা অন অ্যাকাউন্ট। পণ্য যদি নগদে ক্রয় করা হয়ে থাকে তখন জার্নাল হবে পারচেজ ডেবিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর যদি পণ্য বাকিতে ক্রয় হয়ে থাকে, অন অ্যাকাউন্ট মানে বাকিতে, তখন পারচেজ ডেবিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট, তখন আর ক্যাশ হবে না। এবং একটা কথা তোমরা মনে রেখো, এই যে পণ্য ক্রয়, যে কোনো সময় পণ্য ক্রয় বললেই শুধুমাত্র নগদ হলে তো তুমি এখানে ক্যাশ লিখবে, বাকিতে হলে তো তুমি অ্যাকাউন্ট পেবল লিখবে, অন্যথা জার্নাল সবসময় এটাই ঠিক থাকবে। এই কথাটা মনে রাখতে পারলেই তো হয়ে যায়। তাহলে এটা মুখস্থ করে নাও বা মনে রাখো, ওকে? এই জন্য এটা আগে দেখিয়ে দিলাম। সোল গুডস ফর ক্যাশ অথবা অন অ্যাকাউন্ট, পণ্য বিক্রয় নগদে অথবা বাকিতে। তো নগদে হলে ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট, বাকিতে হলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। ওপেন ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট অথবা ব্যাট ডিপোজিট অন গভর্নমেন্ট ট্রেজারি। ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট খোলার সময় তখন জার্নাল হয় ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। তারপর ব্যাট ডিপোজিট অন গভর্নমেন্ট ট্রেজারি, সরকারি কোষাগারে যখন ব্যাটের টাকাটা জমা রাখা হয় তখন জার্নাল এরকম ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট, এরকম জার্নালটা হয়ে থাকে। আচ্ছা, এতক্ষণ যেটা আমি আলোচনা করেছিলাম এটা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়, আর এখন যেটা আলোচনা করবো এটা হচ্ছে যে কোনো ইকুইপমেন্ট, যন্ত্রপাতি, এনি অ্যাসেটস
যে কোনো যন্ত্রপাতি ক্রয় করলে, যেমন পারচেজ ইকুইপমেন্ট, নগদ তো চলে যাবে, তাহলে ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। যারা ফার্স্ট ইয়ারে আমার ক্লাস করেছ প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের, তাদের এগুলা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ আগে থেকে তোমাদের ধারণায় আছে যে জার্নাল কিভাবে করতে হবে। আচ্ছা, তারপরেও আমি একটু পরে এগুলো তোমাদের দেখাবো, এখন আর আলোচনা করার কিছু নাই। এখন ইম্পর্ট্যান্ট একটা আলোচনা, কোনো লেনদেনের সাথে ক্রয় বিক্রয় তো যুক্ত থাকবেই। ক্রয় বিক্রয় দিয়ে পারচেজ অথবা সেলস দিয়ে যদি হুইচ বা প্লাস থাকে, তখন ওই ক্রয় বিক্রয়ের টাকার, উদাহরণস্বরূপ মনে করো কোনো অঙ্কের মধ্যে 1 লক্ষ টাকা দেওয়া আছে, ওই 1 লক্ষ টাকা ডিরেক্ট 15% ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট বাইর করতে হবে। এটা কি আমি বুঝাতে পেরেছি? আচ্ছা, নিচেরটাও বলি, কোনো লেনদেনের সাথে যখন পারচেজ অথবা সেলস তো অবশ্যই থাকবে, পাশাপাশি ইনক্লুডিং বা উইথ যদি থাকে, তখন মনে করে 1 লক্ষ টাকা ক্রয় বিক্রয় দেওয়া আছে, তখন 15% ব্যাট বাইর করার জন্য ওই 1 লক্ষ টাকাকে 15 দ্বারা গুণ করবো, 115 দ্বারা ভাগ করব, 15 দ্বারা গুণ করবো, 115 দ্বারা ভাগ করব, তাহলে ব্যাটের টাকা বা ব্যাট কারেন্ট অ্যাকাউন্টের টাকা আমরা সহজে পেয়ে যাই। এখন আমি তোমাদের এটা দেখালাম, এখন প্রয়োগ করে দেখাবো। আবারও বলছি, পারচেজ বা সেলসের সাথে হুইচ বা প্লাস থাকলে ডিরেক্ট 15% বাইর করবেন, ইনক্লুডিং বা উইথ অন্তর্ভুক্ত থাকলে 15 দ্বারা গুণ করবেন, 115 দ্বারা ভাগ করবেন, তখন ব্যাট তুমি এখানে পেয়ে যাবে, ব্যাট কারেন্ট অ্যাকাউন্টটা পেয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে একটা ফরম্যাটের বেসিক আলোচনা। যেহেতু আজকের ক্লাসে আমি প্রথম ফরম্যাটের অঙ্কের সমাধান বোঝাবো, এখন এই ফরম্যাট নিয়েও তো আরও বিস্তারিত আলোচনা আছে। তো যখন এই ফরম্যাটের ম্যাথ আমি শুরু করব, তখন আগের ক্লাসে এটার বেসিকটা আমি বুঝিয়ে দিব। তাহলে আজকের ক্লাসে এটা নিয়ে আর আলোচনা করলাম না, এটা পরবর্তী ক্লাসগুলোর মধ্যে আলোচনা হবে। এখন সরাসরি আমরা চলে যাব একটা ম্যাথ সমাধানে। মিস্টার সুজন ইজ এ ব্যাট রেজিস্টার্ড ট্রেডার। মিস্টার সুজন একজন নিবন্ধিত বা অনুমোদিত ব্যবসায়ী, ব্যাট নিবন্ধিত ব্যবসায়ী বা ব্যাট অনুমোদিত ব্যবসায়ী। হি হ্যাড দি ফলোয়িং ট্রানজ্যাকশনস ইজ দ্য মান্থ অফ জানুয়ারি 2017। 2017 সালে জানুয়ারি মাসে ওনার নিচের লেনদেনগুলো সংগঠিত হয়েছে, যেখানে 1 নম্বর থেকে 8 নম্বর পর্যন্ত আছে। গিভ নেসেসারি জার্নাল এন্ট্রিজ, প্রয়োজনীয় জাবেদা দাখিল দাও, অ্যান্ড প্রিপেয়ার ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট। ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করো। একেবারে সহজ, তোমরা শুধু ধৈর্য ধরে ক্লাসটা আমার শেষ করো, 1 সেকেন্ডও কিন্তু টানা যাবে না। লক্ষ্য করো, 1 নম্বর, ওপেন ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ফর টাকা 80,000। 80,000 টাকা দিয়ে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয়েছে। ওকে, এই যে দেখো, ওপেন ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট বা ব্যাট ডেপোজিট অন গভর্নমেন্ট ট্রেজারি বলা থাকলেই জার্নাল দিতে হবে এরকম, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে এটা তো আমরা আগে থেকেই জানি, বসিয়ে দাও, সিম্পল। কথাগুলো কিন্তু একদম পরিষ্কার করে বলবো। এই যে দেখো, ব্যাট কারেন্ট অ্যাকাউন্টটা ডেবিট, ক্যাশ ক্রেডিট, এটা লেখা হয়েছে ব্যাট কারেন্ট, ওপেন ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট। তাহলে টু রেকর্ড বলে ওপেন এ ব্যাট কারেন্ট অ্যাকাউন্টটা আমরা নিচের এই অংশটা লিখে দিলেই হয়ে যায়। আচ্ছা, তোমরা ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করো, দেখতে যাতে অসুবিধা না হয়। একেবারে ফুল স্ক্রিন, ফুল কোয়ালিটিতে তোমরা ক্লাসটা দেখো। পারচেজ ফর ক্যাশ টাকা 1 লক্ষ, ফর হুইচ পেইড ব্যাট এট দ্য রেট 15%। নগদে ক্রয়, পারচেজ মানে ক্রয়, ক্যাশ মানে নগদ, নগদে ক্রয় 1 লক্ষ টাকা, হুইচ আছে এখানে, যেখানে ব্যাট আরও পরিশোধ করা হয়েছে 15%। তো এখানে হুইচও আছে, আবার নগদে ক্রয় আছে, ব্যাটের পরিমাণ 15%, এই ক্রয়ের টাকার 15%। এখন প্রথম কথা, একদম পরিষ্কার কথা, যদি ক্রয় থাকে, এটা যেহেতু নগদে ক্রয়, তাহলে পারচেজ গুডস ফর ক্যাশের যে জার্নাল, পারচেজ ডেবিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, এটা হলো জার্নাল। আচ্ছা, এখন নিচের যে তথ্যটা ছিল, যদি হুইচ অথবা প্লাস থেকে, হুইচ তো আছে, তাহলে সরাসরি পারচেজ বা সেলসের 15% বাইর করব। এখন আগে আমি জার্নাল বসাবো, তারপর পারচেজ বা সেলসের 15% বাইর করব। আগে জার্নালটা বসাবার, এখানে পারচেজ ক্রয়ের পরিমাণ কিন্তু 1 লক্ষ টাকা। পারচেজ ডেবিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, এটা কিন্তু আমি জার্নাল বসালাম। ক্রয়ের যে জার্নাল, একটু আগে যেটা জানলাম, বা যেটা বলতে পারো যে কোনো অঙ্কের মধ্যে একই রকম হবে, তো ওইটা আমরা জানলাম। এখন প্রথম কাজ হচ্ছে
যে তুমি আগে বেটের টাকাটা বাইর করে নিবে। এমনিতে পারচেজের টাকা কত আছে, তোমার অঙ্কের মধ্যে পারচেজের টাকার পরিমাণ ছিল 1,00,000 টাকা। এটা তুমি আগেই বসাতে পারো, অসুবিধা নাই। 1,00,000 এর যদি হুইচ থাকে তাহলে ডিরেক্ট 15% ব্যাট বাইর করতে হবে। আমি একটু আগে কিন্তু বলেছি 1,00,000 এর 15% 15,000, ঠিক আছে। ওকে, এখন ক্রয় করা হয়েছে 1,00,000 টাকা, নগদ 1,00,000 টাকা দিয়ে, আবার ব্যাট পরিশোধ করা হয়েছে 15,000 টাকা দিয়ে। তাহলে হুইচ থাকার কারণে তো টোটাল কত গেল, এই দুইটা যোগ হয়ে যাবে। এই দুইটা যোগ করে নগদ চলে গেছে 1,15,000 টাকা। আরও 2-3টা ট্রানজ্যাকশন শেষ করি, পরে ক্লিয়ার হয়ে যাবে। 3 নাম্বার, সোল্ড ফর ক্যাশ টাকা 1,50,000, 1,50,000 নগদে বিক্রয়। সোল্ড মানে বিক্রয়। ফর হুইচ রিসিভড ব্যাট এট দ্য রেট 15%, যেখানে আরও 15% ব্যাট রিসিভড। পণ্য বিক্রয় করার কারণে নগদ তো 1,50,000 পাওয়া হয়েছে, আরও 15% ব্যাটও পাওয়া হয়েছে। এখন এটা বিক্রয়, বিক্রয় যেহেতু আমি বিক্রয়ের জার্নালে লিখব। আবার হুইচ আছে, হুইচ থাকলে আমি এই যে হুইচ থাকলে ডিরেক্ট 15% বাহির করবো, এটা ঠিক। আর বিক্রয় থাকার কারণে নগদে যেহেতু বিক্রয়, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট, জাবেদাটা আগে আমি বসিয়ে দিব। তাহলে জাবেদা মুখস্থ করলেই তো সকল সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, এটাই তো। এগুলা আবার তোমাদের মনেও থাকবে। ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট, এখানে ক্রেডিট জাবেদা আগে বসালাম। সেলসের পরিমাণ যেহেতু 1,50,000 আছে, তুমি সেলসের করে হুইচ যদি থাকে, মানে যদি হুইচ থাকে তুমি পারচেজের টাকা পারচেজের করে আগে বসিয়ে দাও, সমস্যা নাই। যদি হুইচ থাকে সেলসের টাকা আগে তুমি সেলসের করে বসিয়ে দাও, সমস্যা নাই। এখন বেটের যে টাকা, ওই যে সেলসের 1,50,000, এইটা ডিরেক্ট 15% বাইর করলে 22,500। যদি হুইচ থাকে তখন এই সেলসের টাকা আর বেটের টাকা যোগ করে তারপর তোমাকে ক্যাশের করে বসাতে হবে। ঠিক একই রকম আগেরটার মধ্যে হুইচ ছিল, যদিও পারচেজের টাকা বেটের টাকা দুইটা যোগ করে কিন্তু আমি ক্যাশের করে বসাইছি। এখন যদি এটা বাকিতে হতো, তাহলে বাকিতে হলে তো এখানে ক্যাশ না হয়ে অ্যাকাউন্ট পেবল হতো, তো অ্যাকাউন্ট পেবলের করে বসাতাম। আর এখানে ক্যাশ না হয়ে অ্যাকাউন্ট রিসিভেবল হতো, আমি অ্যাকাউন্ট রিসিভেবলের করে বসাতাম। এটাই হচ্ছে নিয়ম। আচ্ছা, আমরা আরও কিছু ট্রানজ্যাকশন দেখি। পারচেজ অন অ্যাকাউন্ট উইথ 15% ব্যাট 4 টাকা 1,25,000। তো অন অ্যাকাউন্ট মানে বাকিতে, বাকিতে ক্রয়। এখানে দেখো উইথ আছে, আগের লেনদেনগুলোর মধ্যে হুইথ ছিল আর বর্তমানে উইথ আছে। উইথ মানে অন্তর্ভুক্ত বা সাথে, অর্থাৎ বাকিতে পণ্য ক্রয় 15% ব্যাট সহ 1,25,000 টাকা। সুতরাং 1,25,000 টাকার মধ্যে ব্যাটটাও অন্তর্ভুক্ত, ক্রয়ের টাকা তো অন্তর্ভুক্ত, আবার এখানে ব্যাটের টাকাটাও অন্তর্ভুক্ত, একসাথে দেওয়া আছে। আচ্ছা, উইথ থাকলে ক্রয়ের যে জার্নাল, এটা আমি আর দেখাবো না, ক্রয়ের জার্নাল তো এটাই দিতে হবে, এটা আর দেখাবো না। বিক্রয়ের জার্নাল, বাকিতে ক্রয় যেহেতু এখানে ক্যাশ না হয়ে অ্যাকাউন্ট পেবল হবে, আর তো সব ঠিক। পারচেজ ডেবিট থাকবে, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট থাকবে, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট থাকবে। তারপর শেষে যেটা ওই যে দেখো আমি এখানে লিখে নিয়েছি, ইনক্লুডিং বা উইথ থাকলে 15 দ্বারা গুণ 115 দ্বারা ভাগ। আর হুইচ বা প্লাস থাকলে ডিরেক্ট 15% বাইর করতে হয়। এখন তো উইথ আছে, তাহলে 15 দ্বারা গুণ হবে, 115 দ্বারা ভাগ হবে, এটাই তো নিয়ম। তো এখন উইথ যেহেতু আছে, আমরা একটা কাজ করি, আমি আগে পারচেজের জার্নালটা বসিয়ে দিলাম। পারচেজ ডেবিট ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট, এখানে ডেবিট, তারপর বাকিতে হওয়ার কারণে আর ক্যাশ হবে না, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। ওকে, তো ডেবিট ক্রেডিট অনুযায়ী টাকাটা তো বসবে। এখন কথা হলো, পারচেজ যে অ্যাকাউন্ট পেবল, বাকিতে ক্রয় বিক্রয়ের ফলে হয় তোমার এখানে নগদ লিখতে হবে, না হলে দেনাদার পাওনাদার লিখতে হবে। তো এখানে অ্যাকাউন্ট পেবলের করে যেহেতু টোটাল 1,25,000-এর মধ্যে ব্যাটও আছে, ক্রয় বিক্রয়ের টাকাও আছে। যেহেতু এটা ক্রয়, তার মানে ক্রয়ের টাকা আছে, আর যদি বিক্রয় থেকে বিক্রয়ের টাকা আছে। এখানে ব্যাটও আছে, ক্রয়ের টাকাও আছে। তাহলে যদি নগদে লেনদেন হতো এখানে নগদ বসতো, আর বাকিতে লেনদেন হলে এখানে অ্যাকাউন্ট পেবলটা বসেছে, ঠিক আছে না? যেরকমভাবে আমরা আগের লেনদেনগুলোর মধ্যে দেখো ক্যাশের করে টোটাল টাকা, তাই না? এইখানেও দেখো ক্যাশের করে টোটাল টাকা। ঠিক একই রকমভাবে এখানে যেহেতু টোটাল টাকা আছেই, এখন 1,25,000 টাকাকে আমি 15 দ্বারা ভাগ করবো, 15 দ্বারা গুণ করবো, 115 দ্বারা ভাগ করব, এই টাকাটা পেয়ে যাব। তারপর আমি এই টাকা থেকে এই টাকা বিয়োগ করে সরাসরি এটা বসাবো, আলাদা করে এই অংশের কাজ না করলে চলবে।
এটা না করলে চলবে। চাইলে তোমরা লিখতে পারো 115 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ, আর বেটেরটা 15 দ্বারা গুণ 115 দ্বারা ভাগ। তাহলে দেখো পারচেজের হলো এত, বেটের হলো এত, এই দুইটা যোগ করে যেহেতু উইথ আছে, সাথে অন্তর্ভুক্ত আছে, টোটাল 1,25,000 টাকা মিলে যাবে। তাহলে প্রথমে হলো জার্নাল আর উইথ থাকার কারণে আমরা বেটও আলাদা করলাম, পারচেজও আলাদা করলাম, আর আগেরটাই হুইচ থাকার কারণে আমরা ডিরেক্ট 15% বাইর করে মূল ক্যাশের টাকার এই পারচেজের টাকার সাথে 15% বাইর করে তারপর ক্যাশ বা দেনাদার পাওনাদার এই ধরনের করে লিখে দিতে হবে। আচ্ছা, তাহলে হুইচ থাকলে আমরা কি করব? ডিরেক্ট 15% বাইর করব, আর উইথ থাকলে এটা 15 দ্বারা গুণ 115 দ্বারা ভাগ করে তারপর আমরা বেটটা বাইর করব। তো বেট বাইর করে নিলে আমাদের এই দুইটা যোগ করে, হুইচ থাকলে এই দুইটা যোগ করে এই করে, আর উইথ থাকলে আগে তো দেনাদার পাওনাদারের করে বা ক্যাশের করে টাকা বসিয়ে তারপর এই দেনাদার পাওনাদার থেকে এটা বাদ দিয়ে তারপর পারচেজ বা সেলস এই ধরনের টাকাগুলো থাকবে। ওয়াইটার জন্য বলতেছিলাম। আচ্ছা, আরও কিছু লেনদেন আমরা দেখি, আশা করছি তোমরা বুঝতে পারতেছো। 5 তারিখ সোল্ড অন অ্যাকাউন্ট উইথ 15% বেট 4 টাকা 2 লক্ষ। বাকিতে বিক্রয় বেট উইথ আছে কিন্তু 15% বেট সহ 2 লক্ষ টাকা। তো বাকিতে যেহেতু বিক্রয়, তাহলে বিক্রয়ের জার্নাল হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট বেট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট, এরকমই হবে বিক্রয়ের জার্নাল। আর যেহেতু উইথ আছে তাহলে 15 দ্বারা গুণ 115 দ্বারা ভাগ, এই কাজটা আমাদের করতে হবে। আবার টাকার পরিমাণ আছে 2 লক্ষ টাকা। বাকিতে বিক্রয়ের জার্নালটাকে বসিয়ে দিলাম অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট বেট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। যে 2 লক্ষ টাকা আছে এটা সরাসরি অ্যাকাউন্ট রিসিভেবলের করে। এই 2 লক্ষ টাকার মধ্যে এটা যদি নগদে বিক্রয় হতো তাহলে আমি ক্যাশটা ডেবিট করতাম। বাকিতে বিক্রয়তে অ্যাকাউন্ট রিসিভেবল এখানে ডেবিট করেছি। 2 লক্ষ টাকার মধ্যে বিক্রয়ের টাকা অন্তর্ভুক্ত, বেটের টাকা অন্তর্ভুক্ত। তাহলে 2 লক্ষ টাকাকে 15 দ্বারা গুণ 115 দ্বারা ভাগ, এই টাকাটা পাওয়া যাবে। 2 লক্ষ থেকে এটা বিক করলে এই টাকা পাওয়া যাবে, যেটা হলো সেলসের টাকা। সেলসের এত, বেটের এত, দুইটা যোগ করে অ্যাকাউন্ট রিসিভেবলের করে টাকাটা। যার কারণেই বলা হয়েছে এই 2 লক্ষ টাকার মধ্যে বিক্রয়ের টাকা অন্তর্ভুক্ত, বেটের টাকা অন্তর্ভুক্ত। উইথ টাকার কারণে মূলত আমরা এইভাবে অঙ্কের সমাধানটা করেছি। বুঝতে অসুবিধা হলে এই অংশ আবার দেখে নেবেন। তারপরে তো আরও ক্লাস তো আছে, আরও ক্লাসে তো বিভিন্ন অঙ্কের সমাধান আমি তোমাদের বোঝাবো, চিন্তার কারণ নেই। বেড ডেপোজিটেড টু গভ ট্রেজারি 30,000। তো এরকম লেনদেন যদি থাকে, সরকারি কোষাগারে যদি বেট আমানত রাখা হয়, বেট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট, এরকমই তো লেখা হয়, এই যে এখানে লিখে আছে, তাই না? এটা তোমরা এখন লিখে দাও, বেট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট, এগুলো লিখে দাও। পারচেজ এ মেশিন 4 টাকা 3 লক্ষ ফর হুইচ পেইড বেট এট দ্য রেট 15%। একটা মেশিন ক্রয় করা হয়েছে 3 লক্ষ টাকা দিয়ে, যেখানে বেট পরিশোধ করা হয়েছে 15%। এখানে যদি উইথ থাকতো তাহলে ধরে নিতাম বেটের টাকা 3 লক্ষের মধ্যে অন্তর্ভুক্ত আছে। উইথ মানে অন্তর্ভুক্ত সাথে, তাই তো। আর হুইচ থাকার কারণে ধরে নিলাম যে বেটের টাকা আলাদা, 3 লক্ষের 15% আলাদা। তো এই জন্য এই বিষয়টা আমি আগেই ক্লিয়ার করেছিলাম, তোমাদের ক্লাসের শুরুতেই বলেছিলাম। গুডস মানে পণ্য, যখন পণ্য ক্রয় করবেন, ক্রয় বিক্রয় করবেন, তখন এই জার্নালগুলো তোমাদের দিতে হবে। তারপর আরও ক্লিয়ার করে বলেছিলাম, যখন কোনো সম্পদ ক্রয় করবেন, মেশিন তো একটা সম্পদ, মেশিনারি একটা সম্পদ, সম্পদ ক্রয় করলে সম্পদের নাম ডেবিট, যেমন ইকুইপমেন্ট ক্রয় করলে ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট এরকম। বাকিতে ক্রয় করলে তো অ্যাকাউন্ট পেবল হবে। তো ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, বর্তমান অঙ্কের মধ্যে মেশিন ক্রয় করা হয়েছে, মেশিনারি ডেবিট ক্যাশ ক্রেডিট এরকমই হবে, কিন্তু টাকার যে পরিমাণটা 3 লক্ষের সাথে আলাদা, 3 লক্ষের 15% হবে সম্ভবত 45,000। হ্যাঁ, এই 45,000 কোন যোগ করে 3,45,000 আমাদের নিতে হবে। এটা কিন্তু মেশিন ক্রয়, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। কিন্তু সম্পদ ক্রয় করলে আমাদের বেট কারেন্ট অ্যাকাউন্ট আলাদাভাবে বাইর করতে হবে না। আবার দেখাই, সম্পদ ক্রয় করলে এই যে বেট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট এগুলো লেখার প্রয়োজন নাই, শুধুমাত্র সম্পদের নাম ডেবিট ক্যাশ ক্রেডিট এটাই আমাদের লিখতে হবে, এগুলো লিখতে হবে। আর পণ্য যখন আমরা ক্রয় বিক্রয় করব তখনই বেট কারেন্ট অ্যাকাউন্টটা আসবে, তাই না?
মেশিনারি ক্রয় করা হয়েছে, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট। এমনিতে ছিল 3 লক্ষ টাকা। 3 লক্ষের সাথে আরও প্লাস করা হবে 3 লক্ষের 15% আরও 45,000 টাকা যোগ করে নিলে 3,45,000 টাকা। হুইচ থাকার কারণে আলাদা করে যোগ করে বসাইছি। এখানে ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট লেখা হয় না। আরও একটা অঙ্কের সমাধান বা ক্লাস দেখলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। 8 নম্বরে আছে পারচেজ সাপ্লাইজ উইথ 15% ব্যাট, 4 টাকা 20,000। সাপ্লাইজ ক্রয় করা হয়েছে, উইথ আছে কিন্তু ব্যাট সহ 20,000 টাকা। তার মানে 20,000 টাকার মধ্যে ক্রয়ের টাকাও আছে, ব্যাটের টাকাটাও আছে। সাপ্লাইজও তো একটা সম্পদ, তো সাপ্লাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট, নগদে যেহেতু এখানে ক্রয় করা হয়েছে, সাপ্লাইজ ডেবিট সম্পদের নাম ডেবিট আর ক্যাশ হয়ে যাবে ক্রেডিট। এখন এই 20,000 টাকার মধ্যে ব্যাটও অন্তর্ভুক্ত, তাই আলাদা করে আগের 7 নম্বরের মতো 3 লক্ষের 15% আলাদা করে যেরকম যোগ করেছিলাম এখানে তো যোগ করার প্রয়োজন নাই, কারণ সম্পদ ক্রয় বিক্রয় করলে ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট দেখানো হয় না। আর যদি ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট পণ্যের মতো দেখানো হতো আগের এই লেনদেনগুলোর মতো, তখনই আমরা ক্রয় বিক্রয় করে দেখাতাম। 20,000-এর মধ্যে যেহেতু ব্যাটটা অন্তর্ভুক্ত আছে, তাহলে যোগ বিয়োগ করার প্রয়োজন নাই। এখন তোমাদের এই বইয়ের, আমি যেহেতু সরাসরি বই থেকে বোঝাচ্ছি তোমাদের সুবিধার জন্য, চাইলে এগুলা লিখে বোঝাতে পারতাম। তো এখানে একটা ভুল আছে। ভুল, প্রথম নম্বর ভুল হলো টাকার পরিমাণ কিন্তু 23,000 নয়, টাকার পরিমাণ 20,000, এটা 20,000 বসাবে। তারপর সাপ্লাইজ এক্সপেন্স নয়, এটা হবে সাপ্লাইজ বা সাপ্লাইজ অন হ্যান্ড। সম্পদ ক্রয় করা হয়েছে, সম্পদের নাম ডেবিট হবে। কিন্তু যারা ফার্স্ট ইয়ারে আমার ক্লাস করেছো আশা করছি তারাও কিন্তু এই ভুলটা ধরে নিতে পারবেন। তো এটা বইয়ের মধ্যে ভুল, সাপ্লাইজ ডেবিট আর নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট। জার্নাল কিন্তু আমাদের শেষ। আচ্ছা, অসুবিধা হলে আবার ক্লাস দেখে নিও, সমস্যা নেই। এখন জার্নাল শেষ করলাম, ব্যাড কারেন্ট অ্যাকাউন্টটা এখন বাইর করতে হবে। তো ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট যে বাইর করবেন, ফার্স্ট ইয়ারে থাকতে যারা আমার ক্লাস তোমরা দেখেছো, তোমরা তো জানো যে খতিয়ানটা কিভাবে তৈরি করতে হয়, যে কোনো কিছুর খতিয়ান। তো ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট এটা মূলত খতিয়ানের মাধ্যমে ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট হিসাব বাইর করতে হবে। আচ্ছা চলো আমি তোমাদের এটা সহজে বুঝিয়ে দিই। তো ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট এখন আমাদের বাইর করতে হবে। তো 1 মিনিট, এই যে দেখো ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট, ডেট, অ্যাকাউন্ট টাইটেলস, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্সে আবার ডেবিটের টাকা, ক্রেডিটের টাকা। এটা হলো একটা খতিয়ানের চক। আর ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট যে আমরা করব এটা মূলত জাবেদা থেকে, জাবেদা থেকে এখন আমরা খতিয়ান করতেছি। ওকে, তো দেখো ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট কোন কোন তারিখে আছে, ওই তারিখের টাকাগুলা বসিয়ে নামগুলা বসিয়ে সমাধান করতে হয় এটাই। যেমন 1 নম্বরে ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট আছে, টাকার পরিমাণ 80,000। আমার কথা হলো আবার 2টা তথ্যের প্রয়োজন, যে যেটার খতিয়ান করতেছি এটা ডেবিট না ক্রেডিট, ডেবিট না ক্রেডিট টাকার পরিমাণ। তো এটা হচ্ছে ডেবিট, টাকার পরিমাণ 80,000। এই হলো একটা তথ্য। যে ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট বা যেটার খতিয়ান করব, হতে পারে আমি এখানে পারচেজেরও খতিয়ান করতে পারি, যে কোনো অঙ্কের মধ্যে একটা কথা বললাম। তো ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট খতিয়ান করব, যেটার খতিয়ান করছি এটা ডেবিট, টাকার পরিমাণ 80,000। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো সাথে আছে ক্যাশ, সাথে আছে ক্যাশ, আর যেটার খতিয়ান করবো এটা ডেবিট, টাকার পরিমাণ 80,000। এটা জানার পরে এই যে দেখো 1 নম্বর তারিখে সাথে আছে ক্যাশ, এই জন্য সাথেরটা এখানে লেখা হয়। কিন্তু ব্যাড কারেন্ট অ্যাকাউন্টের খতিয়ান করতেছি, এটা আবার ডেবিট, এই জন্য টাকাটা ডেবিট। আবার এটা যদি ক্রেডিটে হতো তাহলে আমি ক্রেডিটে বসাতাম এখানে। কিন্তু ব্যালেন্সে এটা যেহেতু ডেবিটের ব্যালেন্স, তাহলে ডেবিটে 80,000 টাকা চলে যাবে। এরকমভাবে ডেবিটে 80,000 টাকা এখানে চলে যাবে। আচ্ছা, আরও কিছু দেখো ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বর তারিখে আমরা যেটার খতিয়ান করতেছি এটা কি আছে, আছে, এই যে ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট আছে, টাকার পরিমাণ 15,000। ওকে, এখন সাথে কি আছে দেখো, ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট এটা কিন্তু ডেবিটে আছে, তাহলে সাথে কি আছে এটা দেখার জন্য দেখতে হবে ক্রেডিটে কি আছে। যেহেতু এটা আছে ডেবিটে, আমাদের দেখতে হবে ক্রেডিটে কি আছে, ওইটা হলো সাথের হিসাব। ডেবিটে আছে ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট, ক্রেডিটে আছে ক্যাশ। আবার অনেকে তো বলতে পারেন পারচেজও তো সাথে আছে, না পারচেজ সাথে আছে কিন্তু পারচেজটা ডেবিটে আছে। আমার যেহেতু ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, আমাকে দেখতে হবে এটার সাথে ক্রেডিটে কি আছে। তো ক্রেডিটে ক্যাশ আছে, ওকে আমি ক্যাশ লিখবো। আর ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট ডেবিটে আমি 15,000 এভাবে লিখে দিচ্ছি। এই যে দেখো আমি সাথে কিন্তু ক্যাশ লিখলাম।
এই যে ডেবিটের করে টাকা 15,000 লিখে দিলাম। আগের যে ব্যালেন্স সেটার সাথে সবসময় সমন্বয় করতে হবে এই ব্যালেন্সের সাথে। যেমন আগের আছে 80,000, এটা ডেবিটের টাকা। নতুন করে এখন পেলাম ডেবিটের আরও 15,000, তাহলে ডেবিটের হয়ে গেল 95,000। এভাবে হিসাবটা লক্ষ্য করো। আচ্ছা, 3 নম্বর তারিখে কি ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট আছে? হ্যাঁ আছে। এই যে দেখো 22,500 টাকা। টাকাটা কিন্তু নিতে হবে যেটার খতিয়ান করছে। তাহলে সাথে কি আছে? আমি জানি তোমরা বলতে পারবে। এটা যেহেতু ক্রেডিট, দেখবো ডেবিটে কি আছে। ডেবিটে ক্যাশ আছে। এখন যদি আমি সেলস নিই তাহলে কি হবে? না, কারণ ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট, সেলসও তো ক্রেডিট, তো ক্রেডিট আমাকে নিলে হবে না, আমাকে ডেবিট নিতে হবে। তাহলে সাথে আছে ক্যাশ, ব্যাড কারেন্ট অ্যাকাউন্টটা ক্রেডিট। এখন কিন্তু ক্রেডিট, আগে ছিল ডেবিট। সাথে আছে ক্যাশ, ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট 22,500, এখন কিন্তু ক্রেডিট, তাই আমি ক্রেডিটে বসালাম। আগের যে 95,000 এটা যেহেতু ডেবিটের ব্যালেন্স, ডেবিট থেকে ক্রেডিটের ব্যালেন্সটা বাদ দিলে ডেবিটের বাকি থাকবে 72,500। এখন আমি প্রথম ব্যালেন্স যদি ডেবিট হয়, যতটা ডেবিট পাবো ব্যালেন্সের সাথে যোগ, আগের ব্যালেন্সের সাথে যোগ, যতটা ক্রেডিট পাবো আগের ব্যালেন্স থেকে বিয়োগ। এটাই তো নিয়ম। আশা করছি তোমরা ফার্স্ট ইয়ার থেকে ক্লাসগুলো আমার দেখতেছো। যারা দেখতেছো তাদের অসুবিধা হওয়ার কথা না, তোমরা তো খতিয়ানের ক্লাস করেছো আমার। আচ্ছা, 4 নম্বর তারিখে কি ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট আছে? হ্যাঁ আছে। টাকার পরিমাণ 16,304, এটা হলো ডেবিটে। তাহলে ক্রেডিটে কি? অ্যাকাউন্ট পেবল। তো লিখে দাও অ্যাকাউন্ট পেবল। আর টাকার পরিমাণ ডেবিটে আছে 16,304, এই যে দেখো। সাথে আছে অ্যাকাউন্ট পেবল, টাকার পরিমাণ ডেবিটে 16,304। এটা যেহেতু আগের 72,500 এটা ডেবিটের ব্যালেন্স, বর্তমানে 16,304 এটাও তো ডেবিটের ব্যালেন্স। তো দুইটা যেহেতু সমান, তো ডেবিট ডেবিট যোগ করে 88,804 টাকা এখানে হয়ে যাবে। 5 নম্বর, এটা কি ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট আছে? এই যে আছে। টাকার পরিমাণ কত? 26,087। এটা যেহেতু ক্রেডিট, তাহলে ডেবিটে কি? অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে সাথে আছে অ্যাকাউন্ট রিসিভেবল আর ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট 26,087। সাথে আছে অ্যাকাউন্ট রিসিভেবল, ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। আগের 88,804 এটা হচ্ছে ডেবিট ব্যালেন্স। আমি এখন ক্রেডিট ব্যালেন্সটা বিগ করে দিলে এই 88,804 থেকে 26,087 টাকা বিগ করলে 62,717 টাকা এখানে বাকি থাকবে ডেবিটের ব্যালেন্সে। বিগ কেন করলাম? কারণ এটা ডেবিটের ব্যালেন্স আর এখন বসেছে ক্রেডিটে, এই জন্য। তারপরে 6 নম্বরে, এটা কি ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট আছে? হ্যাঁ ব্যাড কারেন্ট, এই যে ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট আছে। তো এটার সাথে কি আছে? সাথে ক্যাশ অথবা ব্যাংক এটা দেওয়া আছে। তো ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট টাকার পরিমাণ 30,000, ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট আবার ডেবিটে আছে 30,000। তো সাথেরটা লিখে দাও। সাথে হলো ক্যাশ, ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট 30,000 আবার ডেবিটে। আগের ডেবিটের ব্যালেন্স 62,717, বর্তমানে নতুন করে আবার ডেবিটের ব্যালেন্স 30,000। তো এই দুইটা যোগ করে ব্যালেন্স হয়ে যাবে 92,717। তারপরে আবারও খুঁজে দেখতে হবে যে 7 তারিখে এখানে কি ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট আছে? নাই। 8 তারিখে এখানে কি ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট আছে? নাই। তো না থাকলে নাই। তো যতটা ছিল ততটা দ্বারা কিন্তু আমি তোমাদের সহজে অঙ্কের সমাধানটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন। প্রয়োজনে পুনরায় ক্লাস থেকে নাও। তো সবগুলা ক্লাস তোমরা ধারাবাহিক দেখে নিলে ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে তোমাদের 20 মার্কস পরীক্ষায় কমন হয়ে যাবে। আমি ইনশাল্লাহ ধীরে ধীরে আলোচনা করি, তোমাদের বোঝাবো।